হ্যালো বন্ধুরা, আজ আমরা নতুন একটা সিরিজ এক্সপ্লেন করব। ভাবো, যেখানে গডসই মেন ভিলেন। ভিন্ন ধর্মে গডসদের পুজো করতে তো দেখেছো। ভাবো, এমন এক দুনিয়া যেখানে সময় থেমে গেছে কিন্তু মৃত্যুর খেলা এখনো চলছে। আসমানে এমন একটা দেবতা অ্যাপিয়ার হয় যার এক নজর সবকিছু ধ্বংস করার ক্ষমতা রাখে। যেখানে এই ফলস ডেভিল গডের নজর পড়ে যায়, ভাবো সেখানে বেঁচে থাকার জন্য একটা পাপ। এই দুনিয়ার মানুষ পাওয়ারফুল হওয়ার জন্য কাল্টিভেশন করে না, বরং তারা নিজেদের বাঁচানোর জন্য কাল্টিভেশন করে, যাতে তারা শক্তিশালী হয়ে বেঁচে থাকার জন্য জীবনের আরেকটা দিন যাতে তারা কোরাই করতে পারে। এই দুনিয়ায় সে জন্ম নেয় যে কিনা এই দুনিয়া পরিবর্তন করার ক্ষমতা রাখে। মানে আমাদের হিরো জোকিং। যখন জোকিং জন্ম নিয়েছিল তখন সে একটা সাধারণ বাচ্চা ছিল না, তার কাছে কাল্টিভেশন ছিল না, তার কাছে কোনো পাওয়ার ছিল। তাকে পাওয়ারফুল বানিয়েছে তার না খেয়ে থাকা পেটের ক্ষুধা, তার দুঃখ, তার ভালোবাসা। জোকিং এর একটাই উদ্দেশ্য, নিজেকে বাঁচানো। যখনই এই দুনিয়ার সমস্ত মানুষেরা ফলস ডেভিল ডেড গড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য পালাচ্ছে, কিন্তু জোকিং ওই ডেড গডের চোখে চোখ রেখে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই সিরিজ সম্পর্কে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। এই ডংহুয়া যে লেখক আর রিনিগেট ইমর্টালের যে লেখক একই ব্যক্তি। এই সিরিজের সাথে রিনিগেট ইমর্টালের একটা সম্পর্ক রয়েছে। আমাদের হিরো জোকিং যখন কাল্টিভেশনের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে, ঠিক তখনই তার সামনে আবির্ভূত হবে ওয়াংলিং। এই সিরিজে আমরা রিনিগেট ইমর্টাল সিরিজের হিরো ওয়াংলিংকে দেখবো যখন এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর্যায়ে থাকবে। রিনিগেট ইমর্টালের ওয়াংলিং তো কিছুটা পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু আমাদের হিরো জোকিং এর কাল্টিভেশন তো এখন থেকে শুরু হবে। তার মানে এই সিরিজে আমরা ওয়াংলিংকে দেখবো অন্তত 8-10 বছরের পরে। এই সিরিজটা খানিকটা অ্যাভেঞ্জার মুভির মতন ভাবতে পারো, যেখানে অন্যান্য সুপার হিরোরা একই টাইম লাইনে চলে আসবে। হয়তো ভবিষ্যতে একই স্ক্রিনে আমরা ওয়াংলিং এবং জোকিংকে একসাথে লড়াই করতে দেখবো। আর আমার সব থেকে ফেভারিট ডংহুয়া রিনিগেট ইমর্টাল। কে কে এই রিনিগেট ইমর্টাল সিরিজটা দেখেছো তারা দ্রুত কমেন্টে জানাও। চলো দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করি। কাহিনীর শুরুতে আমরা এনশন পিরামিডাল সিটির সিন দেখতে পাই, যেখানে কিনা একটা ফেস্টিভ্যাল বানানো আছে। সেই সময়ে আমাদের হিরোর বয়স ছিল 6 বছর। সে ওপরে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে যেন আমার ব্রাদার বলেছিল যখনই ডেড গডের চোখ খুলবে তখন সে সবকিছুই ধ্বংস করে দেবে। আজকে সেই দিন যে কিনা ওই গড চোখ খুলতে যাচ্ছে। জোকিং এই সবকিছুই ভাবছিল, তো এই প্ল্যানেটের পিছনে আমরা একটা গডের রেমিনেন্ট ফেস দেখতে পাই। ফলস ডেভিল ডেড গডের নজর এই দুনিয়ার উপর পড়ে যায়। তখন তার চোখ খুলে এই প্ল্যানেটের দিকে তাকায়, তো নিচের দিকে আমরা দেখতে পাই যে সবকিছু ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে। কিছুই বুঝতে পারে না আসলে এখানে হচ্ছে কি। কোনো কিছু বোঝার আগে সবকিছু ধ্বংস হতে শুরু হয়ে যায়। গডসের নজরে যেই আসতে থাকে না কেন সে জ্বলে ছাই হতে থাকে। তাদের বডি এইভাবে ইরেজ হতে শুরু করে দেয়। হয় বাচ্চা কিংবা বুড়ো, কেউ তার তাণ্ডব থেকে বাঁচতে পারে না। চোখের পলকের ভিতরে সবকিছু ধুলোর সাথে মিশে যেতে শুরু করে দেয়। সবকিছুই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ভিতরে একজনই বেঁচে ছিল, যে কিনা আমাদের হিরো জোকিং। সে নিজেও জানে না সে একা কিভাবে বেঁচে গেল। এইভাবে এই পিরামিডাল সিটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এরপরে আমরা 7 বছর পরে সিন দেখতে পাই, যেখানে কিনা ওই ধ্বংসস্তূপের ভিতরে অনেক বিস্টের রাস ছিল। আর এই ডেমনিক বিস্ট গুলো মানুষের ডেড বডি খেয়ে বেঁচে থাকতো। চারিদিকে ধ্বংসস্তূপের ভিতরে লাশ আর লাশ পড়েছিল, আর তার ভিতরে একজনই বেঁচে আছে। আমাদের হিরো জোকিং বেঁচে থাকার জন্য ওখানে থাকা ছোট ছোট ডেমনিক বিস্ট খাবার হিসাবে গ্রহণ করতে থাকে। আজকে সে একটা বড় ডেমনিক বিস্ট শিকার করবে। জোকিং এই ছোট মোটো বিষ শিকার করে নিজেকে বাঁচিয়ে রাখে। আজকে সে একটা বড় বিষ ধরার জন্য ওখানে জাল বিছিয়ে রাখে। জোকিং সেখানে সঠিক সময়ের অপেক্ষা করেছিল, আর যখনই সেটা চলে আসে জোকিং তার ড্রাগার ইউজ করে ওই ডেমনিক বিস্টকে ওখানেই মেরে ফেলে। জোকিং তাকে মেরে অনেক বেশি খুশি ছিল। জোকিং তার নিজের গল্প বলতে থাকে, আজ থেকে 9 দিন আগে আমি ওই ডেড গডের সেকেন্ড আভেনিং দেখেছিলাম। এ কিনা আমাদের বেঁচে থাকা সিটি ধ্বংস করে দিয়েছে। এটা বলে জোকিং ওখানে থাকা ওই ডেমনিক বিস্টকে কাঁচা চাবিয়ে খেতে শুরু করে দেয়। আর এখানে থাকা পলিউশন ওই ভয়ানক ডেমনিক বিস্ট গুলোকে ইনভলভ করে আরো বেশি ভয়ানক বানিয়ে দিয়েছে। আর এই সবকিছু হয়েছে ওই ফলস ডেভিল ডেড গডের জন্য। ওপর থেকে আমাদের সিটিতে একটা ব্যারিয়ার লাগানো হয়েছে। আমি জানি না আমি কতদিন সার্ভাইভ করতে পারবো। এটা বলেই জোকিং তার কিছু খাবার তার ব্যাগে ভরে নেয় এবং তার আপন মানুষদেরকে দেখতে থাকে যারা কিনা মারা গেছে। এটা দেখে জোকিং কিছুটা উদাস হয়ে যায়। সে বলতে থাকছেন, আমি দোয়া করি যেন মরার পরে তোমরা যেন কিছু শান্তি পাও, পরের জন্মে যেন এমন কোনো দেবতার মোকাবেলা করতে না হয়। এটা বলে জোকিং ওখান থেকে চলে যেতে থাকে। জোকিং কোথায় যাবে সে নিজেও জানে না, কিন্তু সে থামে না, সে আগে যেতে থাকে। জোকিং ওখানে থাকা লাশগুলো সংস্কারও করে দেয়। জোকিং নিজেকে পাওয়ারফুল বানানোর জন্য তার সফরের দিকে রওনা দেয়। জোকিং এখানে নিজেও জানে না সে এখান থেকে কোথায় যাবে। সে বলতে থাকছেন, আমি ওই ফলস গডে তার ক্ষমতা দেখাই দেব। এখানেই সিন কাট হয়। এরপরে আমরা জোকিংকে দেখতে পাই, যে কিনা একটা পাহাড়ের উপরে চড়ার চেষ্টা করছে।
জোকিং আমাদেরকে বলে আমি কিছুদিন ধরে এই পুরো দাইগো সিটি এক্সপ্লোর করার চেষ্টা করছি। এই দাইগো সিটির ভিতরে আমি অনেকগুলো মেডিসিন এবং কিছু ফুড পেয়েছি, সেটা দিয়ে আমি কিছুক্ষণ সার্ভাইভ করতে পারবো। এই সফরে তার সাথে মোকাবেলা হয়েছে অনেক বিস্টে। সে তাদের সামনে হার মানে না এবং সে আগে যেতে থাকে। তার এটাই সব থেকে বড় শক্তি যে কখনোই হার মেনে না। জোকিং এই জার্নিতে এনশান পিরামিডাল সিটিতে ওই ওই অঞ্চলে গিয়েছিল যেখানে কিনা বড় রোকলা থাকে, যেখানে কিনা ধনী মানুষের বসবাস ছিল। সে ঘুরতে ঘুরতে ওখানে সিটি লর্ডের একটা কাল্টিভেশন টেকনিকও পেয়ে যায়, যার নাম ছিল সি মাউন্টেন আর্ট। যদিও এটা বেসিক লেভেলের কাল্টিভেশন, সার্ভাইভ করার জন্য জোকিং এর এটা কাজে আসবে। জোকিং আমাদেরকে বলে এটা আমি প্র্যাকটিস করে আসছি। এইভাবে ওখানে জোকিং এর একটা ডিভাইন মেডিসিনও পেয়ে যায়, সেটা দিয়ে জোকিং তার ক্ষত সারানোর চেষ্টা করতো। জোকিং নিজেও জানে না ওই গডসের থার্ড আবেনিং এর ব্যাপারে সে সেই পর্যন্ত সার্ভাইভ করতে পারবে কিনা। জোকিং এইভাবে সফর করতে একটা পাহাড়ের চটির উপরে পৌঁছে যায়, আর এখানের পলিউশনের কারণে মানুষ মিউটেট হয়ে একটা ভয়ানক জানোয়ারে পরিণত হয়। জোকিং তাদের হাত থেকে বাঁচার জন্য নিজেকে লুকিয়ে নেয় এবং জোকিং দূরে একটা পার্পল লাইট দেখতে পায়, আর এটা তখনই হয়েছিল যখন ওই গডসের সেকেন্ড আবেনিং হয়েছিল। জোকিং ওই পার্পল লাইটের বিষয়ে জানার জন্য অনেক বেশি কিউরিয়াস ছিল, যে কারণে জোকিং সেই দিকে যেতে থাকে। জোকিং এখানে বড় বড় স্কেলেটনের ভিতর দিয়ে আগে যেতে থাকে এবং জোকিং সামনে একটা কাল্টিভেটরকে দেখতে পায়। জোকিং তাকে দেখে বুঝতে পারছে না যে সে বেঁচে আছে নাকি মারা গেছে, আর জোকিং তো সহজে কারোর উপর বিশ্বাস করে না, কারণ এই দুনিয়ায় সার্ভাইভ করার জন্য যে যখন তখন যে কাউকে মেরে দিতে পারে। জোকিং এইভাবে ওই কাল্টিভেটরকে অবজার্ভ করতে করতে অনেক দিন কাটিয়ে দেয়। জোকিং তার উপরে একটা স্টোন নিক্ষেপ করে, তো সে কোনো মুভমেন্ট করে না, যে কারণে জোকিং বুঝে যায় এ তো মারা গেছে। জোকিং এর স্টোন তার গায়ে লাগার কারণে সে অন্যদিকে ঘুরে যায় এবং তার বডি থেকে একটা পার্পল স্টোন বের হয়ে আসে, যেটা কিনা অনেক বেশি আজব ছিল। জোকিং ওখানে সাবধানতার সাথে আগে যেতে থাকে এবং জোকিং যখনই ওই স্টোন হাতে নেয় তো ওখানে থাকা ডেড বডি তাজা ছিল, তো সেটা পচে যায়, আর জোকিং এর ক্ষত নিজে নিজেই হিল হতে শুরু করে দেয়। জোকিং এটা দেখে অবাক হয় এবং জোকিং ওখানে একটা কোরোবাটকে দেখতে পায়, যে কিনা কোরোবাট মরার জন্য মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তার মানে সে মরে যাবে সেমন ভাব। তো জোকিং দেরি না করে তার ভিতরে ওই পার্পল ক্রিস্টাল এন্টার করায়। ওই কোরোবার্ডের যখন নিজে নিজে হিল হতে শুরু করে দেয়, তো এটা দেখে জোকিং ওই কোরোবার্ডের ভিতর থেকে সেটা আবার বের করে নেয়, আর এটা বের করতে ওই বাট ওখানেই মারা যায়। এটা থেকে জোকিং তো বুঝতে পারে যে এর ভিতরে স্পেশাল কিছু আছে, যে কারণে জোকিং একটা অনেক বড় সিদ্ধান্ত নেয়। জোকিং তার ক্ষত স্থান দিয়ে ওই ওই পার্পল ক্রিস্টা তার বুকের ভিতরে ভরে নেয়, আর এটা হতে তার সমস্ত জখম হিল হয়ে যায়। আর মেরিডিয়ান নিজে নিজে ইনভলভ হয়ে মোটিফাই হতে থাকে। জোকিং ওখানে অনেক পার্পল স্পেশাল এনার্জিও অ্যাবজর্ব করতে থাকে। তখন এই পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায়, তো জোকিং এর জখম নিজে নিজেই হিল হয়ে যায়, সাথে সাথে জোকিং এর মেরিডিয়ান্সও আবেদন হয়ে যায়। সব দেখে তো জোকিং নিজেও বিশ্বাস করে না, আর জোকিং যখনই তার চোখ খোলে তো তার বডি থেকে অনেক পার্পল এনার্জি রিলিজ হতে থাকে। জোকিং আমাদেরকে বলে আজকে প্রথম আমি আমার বডি থেকে স্পেশাল এনার্জির ফলও অনুভব করতে পারছি। এটা বলে জোকিং ওখানে কাল্টিভেশনে বসে যায়। এই সমস্ত এনার্জি জোকিং তার সি মাউন্টেন আর্টের উপর সার্কুলেট করতে থাকে, আর এটা করতে জোকিং তার সোলসের ভিতরে পৌঁছে যায়। আর যেখানে কিনা সব জায়গায় অন্ধকার আর অন্ধকার, তো জোকিং যখনই পিছনে ফিরে তাকায় তো তার ভিতর থেকে দুটো আইস দেখতে পায়। জোকিং তো নিজেও বুঝতে পারে না যে তার সাথে হচ্ছে কি, তো জোকিং কিছুটা প্যানিকড হয়ে যায়। আর এই পার্পল ক্রিস্টালের কারণে জোকিং এর ভাগ্য এখান থেকেই বদলে যায়। আজকে সে কি কন্ডেনসেশন স্টেজে ব্রেক থ্রু করতে যাচ্ছে, আর এই সিরিজের কাল্টিভেশনের লেভেলের সাথে এই মর্টাল জার্নি টু ইমর্টালিটির কাল্টিভেশনের লেভেলের সাথে মিল রয়েছে। জোকিং এর সোলসের ভিতরে আমরা একটা ভয়ানক টাইগারকে দেখতে পাই, তো জোকিং তাকে দেখে তার কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে, যে কারণে জোকিং যখনই তাকে টাচ করে তো ওই টাইগার পিছু হাঁটতে থাকে, সেটা আস্তে আস্তে এনার্জিতে কনভার্ট হতে থাকে। জোকিং যখনই সেই ওরা অনুভব করে, তো জোকিং মনে মনে বলতে থাকছেন, তো এটাই হলো কাল্টিভেশনের ফিলিংস। ফাইনালি জোকিং ওখানে ব্রেক থ্রু করে কি কন্ডেনসেশন প্রথম স্টেজে পৌঁছে যায়। তারপরে জোকিং আকাশের দিকে তাকায়, তো ওই বেলাটি ওরা রিডাক্ট হতে থাকে। এটা থেকে জোকিং বলতে থাকছেন ফাইনালি সময় এসে গেছে যে এই ব্যারিয়ার এখান থেকে সরিয়ে যাওয়ার, আমি এইখান থেকে বের হয়ে অন্য জায়গায় এক্সপ্লোর করতে পারবো। জোকিং সামনে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে কিনা আজ থেকে 7 বছর আগে একটা ফেস্টিভ্যাল বানানো হচ্ছিল, যেখানে কিনা সময় থেমে গেছে, কিন্তু জোকিংকে এখনো সেটা আগের মতনই লাগে। এখানে জোকিং তার একাডেমিকেও দেখতে পায়, যেখানে কিনা সে ছোট
ছোটবেলা থেকে প্র্যাকটিস করে আসছে, কিন্তু সেটা এখন ধ্বংস হয়ে গেছে এবং জুকিং তার মাস্টারের লাশও দেখতে পায়, যার কাছ থেকে না সে অনেক কিছু শিখেছিল। জুকিং এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং জুকিং ওই লাশগুলো এক জায়গায় গ্যাদার করে ফেলে। সে বলতে থাকেছে, না জানি কেন আমি একাই বেঁচে গেছি, এইবার থেকে আমার ভাগ্য আমি নিজেই লিখবো, আমি দ্রুতই পাওয়ারফুল হব। এটা বলে জুকিং সমস্ত লাশ গ্যাদার করা হয়ে গেলে তারপরে জুকিং সেটা জ্বালিয়ে দেয়। দূর থেকে এই আগুনের ওরা কিছু মিস্টেরিয়াস কাল্টিভেটরও দেখে নেয়। ওখানে থাকা একটা মেয়ে বলতে থাকছেন, ক্যাপ্টেন লি, কেউ ফরবেডিয়ান এলাকায় কেউ আগুন লাগিয়েছে, আমাদের কি যে সেখানে যে কেউ ফরবেডিয়ান এলাকায় আগুন লাগিয়েছে, আমাদের কি সেখানে যে দেখা উচিত? ওখানে থাকা ক্যান এও নামে একটা কাল্টিভেটর কিছু না বলে সেখান থেকে জুকিং এর উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা জুকিং কে দেখতে পাই যে কিনা ওই লাশগুলো জ্বলতে থেকে বলতে থাকছেন, আমি আশা করি যে তোমাদের হেভেন্সের জায়গা হবে। ততক্ষণে ওই মোটা ক্যানেও সেখানে পৌঁছে যায়। সে বলতে থাকছেন, ও আচ্ছা, এটা বুঝতে পেরেছি যে আমরা এতক্ষণে একটাও লাশ কেন পাইনি। এই লাশগুলো তুমি জড়ো করে এখান থেকে সংস্কার করার চেষ্টা করছো, যে কারণে আমরা অনেক টেজার হাতছাড়া হয়ে গেছে। আর এই কাল্টিভেশনে কি কন্ডেনসেশন সেকেন্ড লেভেলে, মানে জুকিং এসে এক লেভেল ওপরে। সে অ্যারোগেন্ট হয়ে জুকিংকে বলতে থাকছেন, বাচ্চা তোমার কাছে যা কিছু আছে ভালোই ভালো আমাকে দিয়ে দাও। জুকিংও তার ড্রাগারে হাত রেখে দেয়। তারা রেনিগেট ইমর্টাল সিরিজ দেখেছে তো তারা জানো যে অংলিং এর সাথে যে পাঙ্গা নেই তাকে ছেড়ে দেয় না, আর জুকিং এর সাথে একই অবস্থা। এখানে অংলিং এর চেয়ে জুকিং বেশি রুথলেস। জুকিং এর সাথে যে পাঙ্গা নেই তাকে যে করেই হোক সে মেরেই ছাড়বে। জুকিং তার কথা মতন তার সমস্ত স্টোরেজ ব্যাগ এবং ট্রেজার তার সামনের দিকে ফেলে দেয় এবং এটা নেওয়ার আগে জুকিং তার ড্রাগারে হাত রেখে দেয়। জুকিং এখানে তার ড্রাগার তার পায়ের উপরে পিয়ার্স করে দেয়। তো এটা দেখে তো ক্যানুয়ের রাগ মাথায় উঠে যায়, তার জুনিয়র তাকে এভাবে ইনজার্ট করে ফেলেছে, তো যে কারণে সেও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ওই মোটু ক্যানেও জুকিং এর উপর আক্রমণ করতে যাবে, তখনই ক্যাপ্টেন লি সেখানে চলে আসে। ক্যাপ্টেন লি এখানে বলতে থাকে যে ওই গডসের চোখ থেকে এ বেঁচে গেছে, তো আমরা কে হই যেন একে মারার, যে কারণে তুমি একে ছেড়ে দাও। তো ক্যানিও তো জোকিংকে না মেরে এখান থেকে যেতে চায় না, যে কারণে ক্যাপ্টেন লি বলতে থাকছেন কি একই কথা কি আমাকে আরেকবার বলতে হবে। তো ওখানে থাকা একটা মাসপাড়া ওয়ারিয়র বলতে থাকছেন, ক্যানিও তুমি তো জানো যে ক্যাপ্টেন লি কি কন্ডেনসেশনের 6 লেভেলে, তার একটা স্ট্রাইক তোমাকে মারার জন্যই যথেষ্ট হবে। ক্যানিও বলতে থাকছেন, বাচ্চা আমার থেকে দূরে থাকো, পরের বার আমি যেন তোমার চেহারা না দেখি, পরের বার আর তুমি জীবিত ফিরে যেতে পারবে না আমার কাছ থেকে। এখানে ক্যাপ্টেন লি জোকিংকে অফার দেয় তাদের সাথে যাওয়ার জন্য, তো জোকিং রাজি হয়ে যায়, কারণ জোকিং ভাবতে থাকে যে এ আমাকে এই অরিয়ারের হাত থেকে বাঁচিয়েছে, সে চাইলে আমাকে মারতে পারতো, তো আমার উচিত তার সাথে যাওয়া। ওখান থেকে তার স্টোরেজ ব্যাগও নিয়ে নেয়। এরপরে তারা পিরামোডিয়াল সিটি লর্ডের মেনশনে পৌঁছে যায়, যেখানে কিনা সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন লি সবাইকে হুকুম দিয়েছেন সবাই আলাদা আলাদা হয়ে যায় ট্রেজার খোঁজ করো এখানে, আর এদের দলের কাজই হলো ফরবিডেন এলাকায় যে ট্রেজার খোঁজ করে তাদের জীবিকা নির্বাহ করা। ক্যানিও জোকিং এর দিকে তাকিয়ে বলতে থাকছেন, এটাই আমার কাছে সব থেকে বড় সুযোগ, এই বাচ্চাকে এখানে মেরে ফেলা। জোকিং তার কিলিং ইন্টেন্ট বুঝতে পারে, যে কারণে জোকিং তো আর কাঁচা খেলোয়াড় না, সে ওখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে তো ক্যানিও আরো বেশি রেগে যায়, সে জোকিংকে খোঁজ করার জন্য সে জোকিং এর উদ্দেশ্যে রওনা দেয়। এই সব কিছু ক্যাপ্টেন লিও অনুভব করে নেয়। জোকিং তাকে একটা আলাদা জায়গায় নিয়ে এসেছে। এখানে ক্যানিও বলতে থাকছেন, বাচ্চা তুমি কি এখানে আমাকে একা একা ডেকে নিয়ে আমার কাছে কি মাপ চেতে চাও? যদি এমনটা হয় তাও ভুলে যাও, তো আমি তোমাকে মাফ করবো না, আমি তো তোমাকে এখানে শেষ করে দেবো। এটা বলার সাথে সাথে জোকিং তার পিছন থেকে এক্সনেক অ্যাটাক করে দেয়। এটা ক্যানিও তার এক্স দিয়ে টস করতে থাকে এবং জোকিং তো এখানেই থামে না, সে আলাদা আলাদা ডিরেকশন থেকে তার উপর স্নেক অ্যাটাক করতে থাকে। জোকিং তার ফেসের উপরে একটা কাট লাগিয়ে দেয়। জোকিং এখানেই থামে না, সে তার হিডেন ওয়েপেন ইউজ করে তার হাতের উপর সে ওয়েপেনগুলো পিয়ার্স করে দেয়। এখানে তো জোকিং তার উপর পুরোপুরিভাবে ডমিনেট করছে। জোকিং এখানে তার হিডেন ওয়েপেন দিয়ে তাকে জখম করতে থাকছে এবং জোকিং এখানে একটা এক্সপ্লোসিভ বোম ব্লাস্ট করে দিয়ে তাকে একটা খাদের ভিতরে ফেলাই দেয়। এখানে তো ক্যানিও তারপরেও সার্ভাইভ করে দেয়। তো জোকিং তার উপরে একটা বোটাল অ্যাটাক করে তার হাত কেটে দেয়, সাথে জোকিং তার লাইটিং স্পিডের সাথে তার উপরে একটা কিকও মেরে দেয়। এখানে জোকিং এর কিলিং ইন্টেন্ট দেখে তো ক্যানিও পুরোপুরিভাবে ভয় পেয়ে যায়, যে কারণে সে নিজেকে একটা টেম্পলের ভিতরে লুকিয়ে নেয়। সে বলতে চাইছেন, একটা মামুলি কি কন্ডেনসেশন ফার্স্ট লেভেলের কাল্টিভেটর আমাকে কিভাবে মোকাবেলা করতে পারে, বরং আমি তো সেকেন্ড লেভেলে। আমরা দেখতে পাই যে জোকিং তো ওই পুরো গেটও উড়িয়ে দেয় এবং জোকিং বলতে থাকছেন, আমার সাথে যে পাঙ্গা নেয় সে আমাকে মারার চেষ্টা করে, আমার কাছে তার জন্য একটাই রাস্তা, যেটা কিনা তার মৃত্যু। এটা বলতে আমরা দেখতে পাই জোকিং এর বডি থেকে অনেক বেশি পারফল কিলিং ইন্টেন্ট রিলিজ হতে থাকে। এটা শুনে তো ক্যানিও রেগে যেয়ে বলতে থাকে যে আমি শেষ পর্যন্ত তোমার সাথে লড়াই করে যাব, তুমি আমাকে মারতে পারো না।
এটা বলে সে তার এক্স নিয়ে তার পাওয়ার অ্যাক্টিভেট করে দিয়ে জুকিং এর উপর আক্রমণ করতে চলে যায়। এখানে জুকিং তো আগে থেকে রেডি ছিল। জুকিং তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয় এবং তার পাওয়ার ওই ড্রাগনের সাথে মার্চ করে নেয়, যা করতে জুকিং এর পাওয়ার আরো বেশি বেড়ে যায় এবং জুকিং তার উপরে তার ফাইনাল অ্যাটাক করে দেয়। তো আমরা দেখতে পাই যে এখানে তো কেয়ানিও এখনো বেঁচে আছে। এতো জুকিং এর চোখে তার মৃত্যু দেখে তো অনেক বেশি ঘাপ দিয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন লিকে দেখতে পাই যে এখানে জুকিংকে খোঁজ করছে। এখানে ক্যানিও বলে থাকে যে আমাকে ছেড়ে দাও, তো তার আওয়াজ যাতে ক্যাপ্টেন লি শুনতে না পায় যে কারণে জুকিং একটা স্নেকের কাটা মাথা তার মুখের ভিতরে ভরে দেয় যাতে সে কোনো আওয়াজ করতে না পারে। এখানে আমরা দেখতে পাই যে ক্যানিও তো মৃত্যুর জন্য ছটফট করছে। সে স্বপ্নে ভাবিনি যে এইভাবে তার মৃত্যু হবে। এখানে ক্যাপ্টেন লি ও সঙ্গীরা বলতে থাকে যে আমরা জুকিং না ওই ক্যানিওকে দেখতে পেয়েছি, সন্ধ্যা হতে যাচ্ছে, আমাদের উচিত এখান থেকে ফিরে যাওয়া। তো ক্যাপ্টেন লি তাদেরকে বলতে থাকে যে তোমরা যাও, আমি একটু ঘুরে আসি। জুকিং যখনই এটা অনুভব করতে পারে তো জুকিং তার ইশারায় বলে যায় যে এখানে চুপ হয়ে যাও। এখানে তো তার চোখ বড় বড় হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন লিকে দেখতে পাই যে এখানে ফাইনালি সেখানে পৌঁছে গেছে। এখানে ক্যাপ্টেন লি ইচ্ছা করলে তাকে বাঁচাতে পারতো, কিন্তু ক্যাপ্টেন লি কিছু একটা ভেবে সেটা করে না। এখানে তো জুকিং ক্যাপ্টেন লির সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো ক্যাপ্টেন লি বলতে থাকছেন বাচ্চা, আমি জানি তুমি ওখানে আসো, তুমি বেশি দিন এখানে সার্ভাইভ করতে পারবে না। এখানে এমন এমন ক্রিয়েচার রয়েছে, তুমি কখনো তাদের সাথে মোকাবেলা করে পারবে না। ক্যাপ্টেন লি তাকে বলতে থাকে যে তুমি চাও তো তুমি আমাদের ফলো করতে পারো। এটা শুনে জুকিং এর মনে ক্যাপ্টেন লি এর জন্য রেসপেক্ট বেড়ে যায়। তো জুকিং এখানে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে সে ক্যাপ্টেন লিকেই ফলো করবে। ক্যাপ্টেন লি যখনই এই টেম্পল থেকে বের হয় তো জুকিং তার পিছু পিছু ওই টেম্পল থেকে সেও বের হয়ে আসে। জুকিং বাইরে আসতেই তাকে প্রশ্ন করে যে আমি আপনাকে যদি ফলো করি তো আমি কি সার্ভাইভ করতে পারবো? এটা শুনে ক্যাপ্টেন লি বলতে থাকছেন আমি তো এটা অদা করতে পারবো না, কিন্তু আমি এটা কথা দিতে পারি যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি তো আমি তোমাকে কিছু হতে দেব না। এই সিনের সাথে আমাদের এ পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো এডিট করতে অনেক বেশি সময় লাগছে এবং পরিশ্রমও লাগছে। এই অনুযায়ী আমি তোমাদের কাছে তেমন একটা সাপোর্ট পাচ্ছি না। তো দ্রুত তোমরা কমেন্ট করো যে এই সিরিজটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করবে যে পরবর্তী পর্ব আসবে কি না। তোমরা যদি খুব একটা রেসপন্স না করো তো এই সিরিজটা আর কন্টিনিউ করা হবে না। তোমাদের লাইক কমেন্টের উপর নির্ভর করবে যে পরবর্তী পর্ব আসবে কি না। দ্রুত তোমাদের সাপোর্ট দেখাও এবং পরবর্তী পর্বের জন্য তোমরা অন্তত 100টা লাইক কমপ্লিট করে দাও। তো দেখা হচ্ছে আগামী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।